জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আলোচনা এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৩২ জনে। এখনও নিখোঁজ ১৩০০-র বেশি মানুষ। নেপালের দুর্যোগ সংস্থা জানিয়েছে নিখোঁজদের মধ্যে শুধু বিদেশি পর্যটকই হচ্ছেন কমপক্ষে ৭০০। এছাড়া তিব্বত অংশে ৫৫৮ জন নিখোঁজের তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি নিউজ। এদিকে শতাধিক উদ্ধার হলেও এখনও সন্ধান মেলেনি ৩০০-র বেশি ভারতীয় নাগরিকের। এই তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশের পর্যটক। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠিয়েছে চীন, ভারত সহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় $৫ লাখ সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। নিখোঁজদের নিয়ে উদ্বেগের মধ্যে স্বজনরা, আর বেঁচে ফেরাদের মুখে উঠে এসেছে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতেই নেপালে দুর্যোগ ও প্রাণহানির ঘটনায় শোক প্রস্তাব নেওয়া হয়েছে। শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীতের পর ১ মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে ধর্মমন্ত্রীর পরিচালনায় হতাহতের স্মরণে ও বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নেপালের দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে বাংলাদেশ সহায়তা দিতে চায় বলে জানানো হয়। উদ্ধার কাজে সহায়তা দিতে পাঠানো হতে পারে সেনাবাহিনীর একটি দল। প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সকল সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের নিকট প্রেরণ করা হবে। আমরা এখন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। এদিকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকালে ফোন করে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক হতাহত খবর পাওয়া যায়নি। আমার সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে। তাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে সে বিষয়ে আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতার অফার করেছি। জনগণকে নিয়ে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সরকারি দলীয় সদস্য ও মন্ত্রীদের করণীয় নিয়েও আলোচনা হয়েছে। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সভায় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা গণমাধ্যমে তুলে ধরেন। আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ। আমরা জুলাই সনদের ধারে কাছে যাইতে পারি নেই। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই। তার জন্য আমরা কমিটি করেছি। আমরা খুব সঙ্গত কারণে প্রত্যাশা করি বিরোধী দল থেকে যে 5 জন আসার কথা তারা অনতিবিলম্বেই 5 জনের নাম দেবেন। আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো আমরা করব, সবাই মিলে। সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন আজ স্বরাষ্ট্র পররাষ্ট্র পরিকল্পনা সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব সহ কয়েকটি আইনও পাশ হবে আজ। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন প্রশ্নোত্তর পর্ব, আইন পাশ সহ কি কি তথ্য রয়েছে আপনার কাছে? মিম, একটা দীর্ঘ সময় পর বলা যায় যে প্রায় 1 থেকে 1.5 মাস পরে কিন্তু জাতীয় সংসদের যেই তৃতীয় অধিবেশন সেটা আসলে বসলো। অনেকটা আসলে নিয়ম রক্ষারই অধিবেশন হয় মূলত এই সময়টাতে। সেখানে আসলে দেখা যাচ্ছে যে আজকে বেশ কিছু মন্ত্রণালয়ে কিন্তু প্রশ্নোত্তর পর্ব রয়েছে, যার মধ্যে শুরুতে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের যেই বিষয়গুলো অর্থাৎ সংসদ সদস্যরা প্রশ্ন করেছেন এবং তার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন কিংবা মন্ত্রীরা কিন্তু উত্তর দিয়েছেন। সেক্ষেত্রে আজকে ঠিক বেলা 3টা নাগাদ যেই জাতীয় সংসদের প্রথম দিন শুরু হয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলার নানা দিক নিয়ে
আসলে বিরোধী দল থেকে প্রশ্ন উঠেছে, তারই প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে বিগত সময়ের তুলনায় এবার আসলে নানা দিক থেকে আইন শৃঙ্খলার অনেকটা আসলে উন্নয়ন হয়েছে এবং সামনে সেটা আরও বেশ দৃশ্যমান হবে। এর বাইরেও আসলে বেশ কিছু কথাবার্তা নিয়ে সংসদে আসলে এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল, যারই ফলশ্রুতিতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ তিনি কিন্তু বলছেন যে সংসদ যদি আসলে এইভাবে চলতে থাকে তাহলে সেই সংসদ আসলে বেশি দিন টেকার সম্ভাবনা নেই এবং সংসদের রুলস অফ প্রসিডিউর যেটা রয়েছে সেটা যাতে সংসদ সদস্যরা মেনে চলেন সেই ব্যাপারে কিন্তু স্পিকারের পক্ষ থেকে আসলে আহ্বান করা হয়েছে। এর বাইরেও ঠিক 5টা পর্যন্ত প্রায় আধ ঘন্টা কিন্তু আমরা দেখেছি যে আসরের নামাজের বিরতি, তারপরে ঠিক কিছুক্ষণ আগে আসলে সংসদ শুরু হয়েছে এবং সেখানে কিন্তু পরবর্তীতে আরও বেশ কিছু মন্ত্রণালয়ের আলোচনা রয়েছে, যার মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে শুরু করে পার্বত্য যে মন্ত্রণালয় রয়েছে সেই বিষয়গুলো হয়তো সামনে আসবে এবং বেশ কয়েকটি আইনের বিষয়ে কিন্তু উত্থাপন করা হবে, যার মধ্যে মানবাধিকার আইন এবং গুম প্রতিরোধ এবং প্রতিকার যে আইন সেই বিষয়গুলো আসলে উত্থাপন করা হবে এবং সেগুলো সংসদীয় যে কমিটি রয়েছে সেখানে আসলে প্রেরণ করার কথা রয়েছে। সব মিলিয়ে আজকে রাত 8টা পর্যন্ত আসলে আজকের অধিবেশন চলবে এবং সবশেষ কি হলো হয়তো আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। মিম, জাতীয় সংসদ থেকে সংসদের তৃতীয় অধিবেশনের সম্পর্কে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন নাজমুস সাকিব। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর 24 ঘন্টার মধ্যে সংঘটিত সবগুলো অপরাধকে আইনের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে নতুন করে 4000 এসআই, 400 সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগেরও পরিকল্পনা রয়েছে সরকারের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি হয় নাই সেটা তো দৃশ্যমান। বাংলাদেশে আজ পর্যন্ত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত যত হেনিয়াস ক্রাইম হয়েছে, অপরাধ সংগঠিত হয়েছে, 24 ঘন্টা 48 ঘন্টা ক্ষেত্র মতো 7 ঘন্টার ভিতরে অপরাধী গ্রেপ্তার হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে এবং সামাজিকভাবে যে কোনো স্পেসিফিক ঘটনা যদি আপনারা বলতে পারেন সেই স্পেসিফিক ঘটনা আমি 300 বিধিতে বিবৃতি দিতে পারবো। আজ পর্যন্ত সামাজিক চাহিদার ভিত্তিতে এবং যেগুলো আলোচিত হয়েছে, যেগুলো আলোচিত হয়ও নাই, সেরকম যেগুলো ঘটনা অপরাধ সংঘটিত হয়েছে সেটা সমাজের চাহিদার ভিত্তিতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে বিচার কার্য সম্পন্ন হয় সেজন্য আমরা সহযোগিতা করেছি। মক্কা চুক্তিকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, যোগদানের বিষয়টি নির্ভর করছে সদস্যদের অভিপ্রায়ের উপর। যদি যোগদানের আমন্ত্রণ জানায় তাহলে ইতিবাচক হিসেবে দেখবে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, মক্কা চুক্তি মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার সুযোগ নেই। আমরা এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনো আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখব। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। দেশ ও জাতির কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে এই কথা বলেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করে এসেছেন উল্লেখ করে বলেন, তিনি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ, দল নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করে যাবেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর কারো প্রতি তার কোনো রাগ অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র, জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আপনারা জানেন যে আমি দীর্ঘ রাজনৈতিক একটা সময় পার করেছি, দীর্ঘ
সেই সময়গুলোতে আমি একদম মাটির মানুষের সঙ্গে থেকে আমি কাজ করেছি। আপনারা এই জানেন যে আমরা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এক গণতান্ত্রিক পরিবেশে এসে উপস্থিত হয়েছি। একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। দিনাজপুরের শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে চলমান সড়ক অবরোধ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। বিকেলে কোতোয়ালি থানার সামনে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে নিরাপত্তার কারণে গাড়িতে না নিয়ে পায়ে হেঁটে আদালতে পাঠানো হয়েছে শ্রমিক নেতা বাদশাকে। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, এখন পরিস্থিতি কি দেখছেন? শ্রমিকরা এই বিষয়ে কি বলছে? মিম, যদি সর্বশেষ বলি, আপনি জানেন যে ঠিক বিকাল ৩টা থেকে ৩:৩০টার মধ্যে পরিস্থিতি কিন্তু অনেকটাই অবনতি হয়। এই সড়ক অবরোধে রাস্তার উপরে থাকা দুটি বাস, একটি হলো কোচ আর একটি লোকাল বাস, এই দুটিতেই কিন্তু আগুন দেয়। এর আগে কিন্তু বেশ 15টি গাড়ি কিন্তু ভাঙচুর হয়। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ বাইরে চলে যায়। পরবর্তীতে এটি পুলিশ এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তো এই ঘটনাকে আপনার জানেন যে এই যে শেখ বাদশা, তাকে গ্রেপ্তারের পরে কিন্তু গত রাতে গ্রেপ্তারের পর থেকে কিন্তু অবস্থার অবনতি হয় এবং সকাল থেকে কিন্তু দিনাজপুরের সব সড়কগুলোতে বাস রেখে থানার সামনে বিভিন্ন জায়গায় কিন্তু বাস রেখে সড়ক অবরোধ করা হয় এবং এখন পর্যন্ত কিন্তু বাস চলাচল বন্ধ আছে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের ভর্তি আছে। এখন এই মুহূর্তের কথা যদি বলি, এখন আপনার সড়কের উপর থেকে বাসগুলো যেগুলো সকাল থেকে বিভিন্ন সড়কে রাখা হয়েছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে এমন কোনো কিন্তু ঘোষণা এখন পর্যন্ত আসেনি। আর আপনার এই আগুনের ঘটনা পর্যন্ত আসেনি। আর আপনার এই আগুনের ঘটনার পরপরই কিন্তু বাদশা, যে আপনার বলা হচ্ছে যিনি এবার সড়ক যে শ্রমিকদের যে নির্বাচন, সেখানে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন এবং তার আজকে কিন্তু নমিনেশন দেওয়ার দিন ছিল, সেদিনই ঠিক তার আগের দিন তাকে গ্রেপ্তার করা হয়। তো তারা এটি বলছেন যে এই ভোটকে কেন্দ্র করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও পুলিশের তরফ থেকে বলছে এই বাদশা আপনার এই জুলাই অভ্যুত্থানের পরে 3টি মামলার আসামি, তার একটি 25 সালের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এখন আসলে পরবর্তীতে কিরকম ঘোষণা সেটাই দেখার বিষয়। তো এই ছিল মিম দিনাজপুর থেকে সড়ক অবরোধের সর্বশেষ খবর। রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কঙ্কন কর্মকার। রংপুরের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। বিকেলে নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ দাবি জানান। এবং হত্যাকাণ্ডের রুট এবং কারণ উদ্ঘাটন করতে না পারায় সরকার এবং গোয়েন্দাদের ব্যর্থতার প্রসঙ্গে আমরা উদ্বেগটা প্রকাশ করলাম। আপাতত এর চেয়ে আমাদের বলবার মতো তথ্য আমাদের হাতে নেই। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে 2015 সালে গুমের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 27 অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে উস্কানি, নির্দেশ ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর জামিন শুনানির জন্য আগামী 17 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
চট্টগ্রামের ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার কালা মোবারক সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার লেলাং এলাকার শাহনগর পল্লান পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় 4টি দেশি বিদেশি পিস্তল ও বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া বাকি 3 জন রায়হান, ফরিদ ও নাসির। বিকেলে নগরীর 2 নং গেট পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, কালা মোবারক একজন দুর্ধর্ষ শুটার, নানা ধরনের অস্ত্র চালনায় পারদর্শী। সে সন্ত্রাসের সাজ্জাদ ও ডেভিড ইমনের হয়ে বিভিন্ন হত্যাকাণ্ডে অংশ নেয়। এছাড়া ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, নগরে সরোয়ার বাবলা হত্যা সহ খুন, চাঁদাবাজি মামলার আসামি সে। গতরাতে অস্ত্র উদ্ধারের সময় তারা পুলিশের উপর অতর্কিত গুলি ছোড়ে গ্রেপ্তারকৃতরা। এর আগে এই সন্ত্রাসী দলের আসামি আফসার, ধামা ইলিয়াস, দিদার ও ডেভিড ইমন সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামে বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলের 55 একর জায়গায় দেশের দ্বিতীয় সমরাস্ত্র কারখানা নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, নতুন এই সমরাস্ত্র কারখানা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং দেশের সার্বভৌমত্ব ও কৌশলগত নিরাপত্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, বিশ্বে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশ থেকে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি করবে। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এ সময় ট্রাম্প আরও বলেন, ইরানে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এবং ভেঙে পড়ছে অর্থনীতি, এমনকি তারা নিজেদের জনগণকেও হত্যা করছে। অবশ্য দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ কার্যকর হয়েছে বলে জানান মার্কিন এই প্রেসিডেন্ট। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে দুদেশের অচল অবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন কাতারের প্রধানমন্ত্রী। এরই মধ্যে ইরানের সাফ জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক হামলা স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা। ফিফার সঙ্গে বিরোধে বড় সিদ্ধান্ত থেকে সরে আসছে উয়েফা। আসন্ন অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপের আগে ফিফার টুর্নামেন্ট বর্জনের ঘোষণা প্রত্যাহার করতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। গত জুলাইয়ে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি প্রস্তাব ঘিরেই শুরু হয় দ্বন্দ্ব। বিশ্বকাপের 20% বাণিজ্যিক সত্ত্ব প্রায় $420 কোটি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল ফিফার। এর প্রতিবাদে উয়েফার 55 সদস্য দেশ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেয়। তবে পরে প্রস্তাবটি প্রত্যাহার করে ক্ষমা চান ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পাশাপাশি ভবিষ্যতে এমন উদ্যোগ নেওয়া হবে না এমন আইনি নিশ্চয়তাও দিয়েছে ফিফা। আর পোল্যান্ডে 5 সেপ্টেম্বর শুরু হতে যাওয়া অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপে তরুণ ফুটবলারদের রাজনৈতিক সংকটের বাইরে রাখতে দ্রুত বর্জন প্রত্যাহারের সিদ্ধান্ত উয়েফার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, facebook.com, ফেসবুকে দেখতে ভিজিট করতে হবে facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।